KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। বরাবরের মতোই প্রেজেন্টেড বাই UEM, গুড এডুকেশন, গুড জবস এবং আমাদের গিফট পার্টনার এক্সপ্রেশন নভেলটিস প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। আর আমার আজকের অনুষ্ঠানে বরাবরের মতো সঙ্গী কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আমাদের আজকের প্রোগ্রামে আমরা নাম রেখেছি কলকাতা 1 বনাম কলকাতা 2। কালকের ম্যাচে কেন কলকাতা 1 বনাম কলকাতা 2? তার একমাত্র কারণ শুধু যে সঞ্জীব গোয়েঙ্কা কলকাতা বসবাসকারী সেই জন্য নন, তার একটা বড় কারণ হচ্ছে যে যখন প্রথম 2008-এ IPL-এর অকশন হয় তখন সঞ্জীব গোয়েঙ্কা, যিনি আবার ললিত মোদি তখনকার IPL-এ ভাগ্য নির্ধারক, তার তুতো ভাইও বটে, তিনি প্রথম কলকাতাটা কিনতে চেয়েছিলেন। বলেছিলেন যে কলকাতা আমার শহর, এই টিমটা ললিত আমাকে কিনতে দাও। ললিত মোদি তাকে নাকি আশ্বাসও দিয়েছিলেন। শাহরুখ খান তিনি কিনতে চেয়েছিলেন মুম্বাই। এবার যখন মুম্বাই পেলেন না, ললিতপতি তাকে নিয়ে এলেন কলকাতায়। সঞ্জীব গোয়েঙ্কা সেবারের মতো কিছুই পেলেন না। তা আমি বলবো যে এই মোদি গোয়েঙ্কা ভাইদের অনুরাগ যে অব্যাহত থেকেছে ওই নিলামের পর, এরকম কোনো খবর আমার কাছে নেই। কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা সবাই জানেন যে মনোপ্রাণে খুব ক্রীড়াপ্রেমী মানুষ এবং তিনি এই কলকাতা শহরেরই একটা স্পোর্টিং সেন্টিমেন্ট বহন করেন আপাতত মোহনবাগানের মাধ্যমে। তিনি থাকছেন টিম নিয়ে, তারা মোহনবাগান জার্সি পরে খেলবেন কিনা আমি জানি না, কিন্তু তিনি থাকছেন দল নিয়ে এবং সেজন্যে একটা সেন্টিমেন্ট কোথাও ছোট হলেও থাকছে। অতএব কলকাতা 1 বনাম কলকাতা 2। আর এই ম্যাচের আবহ দেখতে গিয়েছিল আজকে জয়জ্যোতি ইনগানসে। এবার ওর মুখ থেকে শুনুন। একদম যেটা বললেন, সঞ্জীব গোয়েঙ্কা সাংঘাতিকভাবে যেন ওতপ্রোত হয়ে জড়িত। এর আগের যে ম্যাচটা হলো মুম্বাইয়ের বিরুদ্ধে, যেটা লখনৌ জিতলো, একদম ম্যাচের পর যেটা দেখা গেল যে একটা সাদা কাগজ বের করে সঞ্জীব গোয়েঙ্কা প্রণাম করছেন। এর থেকে বোঝা যায় যে কতটা তিনি এই টিমটার সঙ্গে যুক্ত। স্বাভাবিক কর্ণধার যুক্ত হবেনি। তবে আজকের যেটা খবর সেটা হচ্ছে যে আজকে ঘরের ছেলেই শাহবাজ আহমেদ লখনৌয়ের হয়ে প্রেস কনফারেন্স করেন এবং তিনি পরিষ্কার বলেন একটা কথাই, যে প্রথম দিকে আমাদের কাছে কিন্তু চ্যালেঞ্জিং ছিল, কারণ 4 জন বোলার প্রাইম বোলার অ্যাভেলেবেল ছিল না, এবং এখন অনেকটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছে লখনৌ সুপার জায়ান্ট। যেমন আবেশ খান, শার্দুল ঠাকুর তারা ফর্মে ফিরেছেন, এবং যদিও মায়াঙ্ক যাদব খুব তাড়াতাড়ি ফিরবেন এমনটা বলছেন। উইকেট নিয়ে বলাটা তিনি বলছেন যে এটা কিন্তু চেনা উইকেট নয়, ঘরোয়া সিজনে যে উইকেটটা থাকে ইডেন গার্ডেন্সের। আমি একটু আমি ওর কথা জানতেই চাইছি, আমি তোমার কথা জানতে চাইছি। আমার কথা তো একটা কথাই বলবো যে কালকে লড়াইটা একদম শিয়ানে শিয়ানে হবে। আর চাপে রয়েছেন ঋষভ পান্ত। আজকেও তার যা বডি ল্যাঙ্গুয়েজ, ভীষণ চাপে রয়েছেন। তার ব্যাটিং অর্ডার সম্ভবত চেঞ্জ হতে পারে। আর লড়াইতে কোথাও এগিয়ে কলকাতা নাইট রাইডার্স আমার কাছে। কলকাতা নাইট রাইডার্স এগিয়ে জয়জ্যোতি বলছে, এবং ওর সঙ্গে দ্বিমত হওয়ার কোনো স্কোপ নেই। দুটো টিমই মনে রাখবেন যে একটা করে ম্যাচ জিতেই লড়াই লড়তে এসছে। অর্থাৎ কলকাতা আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ইনিংসে হারিয়ে দিয়েছে, আর মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে লখনৌ। কিন্তু কলকাতা যেহেতু এই মাঠে হারিয়েছে, তাই হয়তো কলকাতার এজটা একটু বেশি। এবং মনে রাখবেন কলকাতা এখন অবধি KKR যে 4টে ম্যাচের 2টোতে জিতেছে, তার একটা ম্যাচও সুনীল নারিন বা আন্দ্রে রাসেল জেতাননি। অর্থাৎ নারিন রাসেল ফায়ার না করেই যদি কলকাতা 4টে ম্যাচের 2টো জিততে পারে, নারিন এবং রাসেল এই দুটো ঘোড়া যখন দৌড়তে শুরু করবে বরাবরের মতো, তখন কি হতে পারে। আপাতত আমি জাস্ট আসছিলাম আন্দ্রে রাসেলকে নিয়ে আলোচনায়। আন্দ্রে রাসেল 4টে ম্যাচে রান করেছেন 10, একটা ম্যাচে বোধহয় ব্যাট করেনি। 4 ম্যাচে 10 রান, 3.33 অ্যাভারেজ, বোলিংয়ে অবশ্য 56 রানে 4 উইকেট, 12 ইকোনমি। সেটা হয়তো বোঝা যায় পরের দিকে বল করেছেন। কিন্তু রাসেল ব্যাটসম্যান যদি ডেলিভার না করেন, তাহলে তো রাসেল বোলারকে ডেলিভার করতেই হবে। অবশ্যই। আর এই জন্যই আন্দ্রে রাসেলকে কিন্তু চেঞ্জ করার ভাবনাতেই নেই KKR টিম ম্যানেজমেন্ট। এই আপনি যে স্ট্যাটসটা বলছেন, সব বদলে যাবে যদি তিনি একটা 20 বলে 50 রানের ইনিংস খেলেন আগামীকাল। তাই বোলার রাসেল অবশ্যই একটা কন্ট্রিবিউট তো অবশ্যই চেষ্টা করবেন করার। তবে ব্যাটার রাসেলের সঙ্গে আমি একটা মতামত প্রকাশ করবো, আমি জানি না আপনি সহমত কিনা। তিনি কিন্তু তার যে মুভমেন্ট হওয়ার কথা,
বডি মুভমেন্ট ব্যাটিংয়ের সময় সেটা কিন্তু দেখাই যাচ্ছে না, এবং পুরোপুরি যেন একদম দাঁড়িয়ে রয়েছেন, মানে কোনো রকম ফিট মুভমেন্টও নয়, শুধুমাত্র ভরসা করছেন টাইমিংয়ে আসবে, টাইমিংয়ে বল খেলবেন এবং তিনি রান পাবেন। যদিও একটা সময় এইভাবেই রান পেয়েছেন, তবে এখন মনে হয় সেই সময়টা পেরিয়ে এসছে। তিনি অবশ্যই আমাকে ভুল প্রমাণ করতে পারেন, এবং ভুল প্রমাণ করলে আমি নিজে খুশি হব খুব। আপনি কি সহমত? সুনীল নারায়ণ একটা ম্যাচে 44 করেছেন, কিন্তু 3 ম্যাচে 51 রান, 3 ম্যাচে 2 উইকেট। সুনীল নারায়ণ মাত্র 2টো উইকেট, ইকোনমি 8.09। কেকেআরের দুটো বড় বড় অস্ত্র কাজই করছে না। ভেঙ্কটেশ আয়ার আগের ম্যাচে কাজ করেছেন, ভেঙ্কটেশ এই ম্যাচে নিশ্চয়ই বাড়তি বিশ্বাস নিয়ে খেলবেন, এবং রিঙ্কু সিং, কারণ এখন যে অবস্থা তাতে কিন্তু 4 সেমিফাইনালিস্টের মধ্যে সম্ভাব্য, তার মধ্যে পাঞ্জাব কিছুটা আগে, দিল্লি তো শীর্ষে রয়েছে, দিল্লি পাঞ্জাব, তারপরে রয়েছে আর কোন টিমকে ধরবে, দিল্লি পাঞ্জাব, গুজরাট টাইটান্স, কারণ গুজরাট টাইটান্সের দুজন বোলার দারুণ বল করছেন। একজন হচ্ছেন মোহাম্মদ সিরাজ, আরেকজন হচ্ছেন মোহাম্মদ সিরাজ, আরেকজন কাকে দেখছিলেন গুজরাট টাইটান্সে? গুজরাট টাইটান্স টিমে দুজন বোলার, সাই কিশোর 4 ম্যাচে 8 উইকেট, 7.7 ইকোনমি, আর মোহাম্মদ সিরাজ 4 ম্যাচে 9 উইকেট, ইকোনমি 7.75, অ্যাভারেজ 13.78। মোহাম্মদ সিরাজ নিজেই বলেছেন মাঝখানে রেস্ট পেয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়নি, টিমে ছিলেন না, অনেকটা সুযোগ পেয়েছেন নিজেকে আবার করে এগিয়ে নেওয়ার। এই ফিটনেস যে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে এই আইপিএল শুরুর আগে বলা হয়েছিল যে 300 রান এবার উঠবেই, এবং সানরাইজার্স হায়দ্রাবাদ যখন 287 রান করে দিল প্রথম ম্যাচে, সবাই বলছেন 300 সময়ের অপেক্ষা। কিন্তু এবার দেখা যাচ্ছে যে বলে যেহেতু থুতু মেশানো যাচ্ছে, বল যেহেতু 10 ওভারের পর চেঞ্জ হচ্ছে, তাই কিন্তু কোথাও অপোনেন্ট চাইলে ক্যাপ্টেন চাইলে 10 ওভার পর বল চেঞ্জ করতে পারেন যারা পরে ফিল্ডিং করছেন। এইসব কারণে এবার বোলারদের এফেক্টিভনেসটা বেড়েছে কিন্তু গত বছরের তুলনায় জয়জ্যোতি। অবশ্যই যতটা মনে করা হচ্ছিল, আসলে ওই প্রথমেই 286 আমরা দেখি, তারপরে আশা করা হচ্ছিল 300 হবে, কিন্তু তারপর থেকে আমরা দেখি যে সানরাইজার্সের পারফরমেন্সটা কীরকম জায়গায় যায়, মানে কতটা গ্রাফ ডাউন হয়। তাই এবার যে আইপিএলটা হচ্ছে সেখানে বোলারদের জন্যও কিছু রয়েছে, যেটা মানে স্যালাইভা রেস্ট্রিকশন উঠে গিয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা যে পরের ইনিংসে 10 ওভার পর নতুন বল নিতে পারবে সেই টিম। তাই এটার মানে এর ফলে বোলাররাও কিন্তু যথেষ্ট রকমভাবে সুবিধা পাচ্ছে, এবং শুধুমাত্র একতরফা ব্যাটিং হচ্ছে না, এখানে বোলারদেরও কিন্তু কন্ট্রিবিউশন দেখা যাচ্ছে এই আইপিএলে। আমি একটা জিনিস দেখছিলাম যে আমরা যে বলছি কেকেআর এগিয়ে আছে, আমি কেকেআর এগিয়ে আছে একটা কারণেই বলছি যে ঠিক এই কন্ডিশনে আগের ম্যাচটা জিতেছে বলে। কিন্তু যদি এক্ষুনি আইপিএলের সেরা 11 করতে চাই, এর আগে আমরা চেষ্টা করছিলাম আইপিএলের সেরা 11 যদি করতে চাই, আমি একটা টিম করেছি, তার সঙ্গে জয়জ্যোতি একমত হবে কিনা জানি না, বাট এটা আমার টিম। শুভমন গিল, শ্রেয়স আইয়ার ওপেনিং ব্যাটসম্যান। শ্রেয়স আইয়ার দুর্দান্ত ব্যাট করছেন এই টুর্নামেন্টে, এমনকি এই টিমটা তিনি ক্যাপ্টেন হয়ে গেলেও আশ্চর্য কিছু নেই। শুভমন গিল, শ্রেয়স আইয়ার, মিচেল মার্শ, কেএল রাহুল, নিকোলাস পুরন, হার্দিক পান্ডিয়া, ট্রাভিস হেড, আমি ট্রাভিস হেডের নামটা আরও আগেই বলা উচিত ছিল, আমি পরে রেখেছিলাম, সাই কিশোর, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ সিরাজ, জোফরা আর্চার এবং মিচেল স্টার্ক। 12 জনের, এর মধ্যে একজন কেউ বাদ যাবেন, স্টার্ক তো ঢুকবেনই। স্টার্ক আর আর্চার, জোফরা আর্চার যেরকম বোলিং করছেন, জোফরা আর্চার আগের দিন যেরকম বল করেছেন, পাঞ্জাবকে পুরো একা জোফরা আর্চারই প্রায় নামিয়ে দিয়েছেন বলতে গেলে। এই টিমের মধ্যে মনে রাখবেন 2 জন ক্রিকেটার কিন্তু লখনৌ সুপার কিংসের, একজনের নাম নিকোলাস পুরন, একজনের নাম মিচেল মার্শ। মার্শ দুর্দান্ত ব্যাটিং করছেন গোটা টুর্নামেন্টে, নিকোলাস পুরনও তাই। এবার নিকোলাস পুরনের সঙ্গে কালকে সুনীল নারিনের কন্টেস্টে কি হয় তার উপর কিন্তু অনেকটা নির্ভর করবে। অবশ্যই নিকোলাস পুরান এবং সুনীল নারিন এই কন্টেস্টটা দেখার অপেক্ষা প্রত্যেকে। আর নিকোলাস পুরান আজকে একটি অনুষ্ঠানে গান গিয়েছেন, হিন্দি গান গিয়েছেন, মানে বিন্দাস মুডে তিনি রয়েছেন, এটা বোঝা যাচ্ছে। সেটা ব্যাটিং নিয়েও কালকে দেখা যাবে কিনা, ব্যাটিংও তার এই হিন্দি গানের রেসটা দেখা যাবে কিনা সেটা দেখা যাক। তবে সুনীল নারিন কালকে থাকবেন, তাকে যিনি আইডল মানেন, দিগ্বিজয় সিং রাঠি, এই মুহূর্তে ট্রেন্ডিং, যিনি লখনৌ সুপার জায়ান্টের হয়ে খেলছেন, তার আইডলের সামনে তিনি বোলিং করবেন এবং তিনিও কিন্তু ট্রাম্প কার্ড হতে পারেন। অ্যাবসলিউটলি। বৈভব অরোরা আছেন, যিনি বৈভব অরোরা খুব ভালো বল করছেন। বৈভব অরোরা আপাতত 3 ম্যাচে 6 উইকেট নিয়েছেন। আমরা ভেবেছিলাম যে যেহেতু কেকেআরের সেরকম কোনো পেসার নেই, হর্ষিত রানা হয়তো সিনিয়র স্টেটসম্যান হয়ে যাবেন বোলিংয়ে, কিন্তু সেটা হচ্ছে না, বৈভব অরোরা নিচ্ছেন। কেকেআরে একটা পেস বোলার কম আছে, একটা স্ট্রাইক পেস বোলার কম। কেকেআর কী করে অকশনের সময় টিমটা করলো আমি জানি না, অনরিক নকিয়াকে নিয়ে, এবং সেরকম কাউকে না নিয়ে
দেখাই যাচ্ছে যে মার্কো জেনসেনের বল এখানে ততটা এফেক্টিভ হচ্ছে না। আরেকটা বৈভব অরোরা 3 ম্যাচে 6 উইকেট। বরুণ চক্রবর্তী, নিকোলাস পুরানের সঙ্গে বরুণ চক্রবর্তীর লড়াইটাও ইম্পর্টেন্ট হবে। মার্কো জেনসেনের কথা আমি বলছিলাম, কিন্তু বরুণ চক্রবর্তী এখনো অবধি 4 ম্যাচে টোটাল 6 উইকেট নিয়েছেন। প্রথম ম্যাচে লাস্ট ম্যাচে 3 উইকেট 22 রানে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কোনো উইকেট পাননি, 12 রান দিয়েছেন। রাজস্থান রয়্যালস 2 উইকেট 17 রানে। আরসিবি 1 উইকেট 43 রানে। আরসিবি ম্যাচটাই খুব মার খেয়েছেন, যেখানে মনে হচ্ছিল বিরাট কোহলিকে তিনি একাই হারিয়ে দেবেন, কিন্তু বিরাট কোহলি উল্টে তিনি এবং ফিল সল্ট প্রচণ্ড মেরেছিলেন বরুণ চক্রবর্তীকে। কিন্তু এখনও বোলিংয়ের তুরুপের তাস কিন্তু বরুণ কেকেআরের। অবশ্যই বরুণ চক্রবর্তী শুধু উইকেট নিচ্ছেন তা নয়, রানটাকে চেক করছেন। এক্সেপ্ট ওই আরসিবি ম্যাচে তো বিরাট কোহলি মানে একটা ডিফারেন্ট ট্যাকটিক্স বা গেম প্ল্যান নিয়ে নেমেছিলেন, সুইপ খেলছিলেন, যার জন্য সেটা হয়নি। তবে বরুণ চক্রবর্তী অবশ্যই ফ্যাক্টর, এবং যে উইকেটে খেলা হবে কিছুটা স্লোয়ার সাইডে থাকবে উইকেট, এবং বল থমকে আসবে যা মনে করা হচ্ছে ইডেন গার্ডেন্সে। তাই কালকে খেলাটাও, যদিও কালকে ডে ম্যাচ এবং সেক্ষেত্রে হয়তো উইকেটের বিশাল কিছু পরিবর্তন হবে না, কিন্তু তা সত্ত্বেও এই বরুণ চক্রবর্তীর কিন্তু পীড়া দেওয়ার জন্য যথেষ্ট। আমার মনে হয় যে ডে ম্যাচ যেহেতু রাসেলের সুবিধে বেশি, রাত্রিরে অনেক সময় মুভমেন্টে অসুবিধা হয়। ডে ম্যাচে হয়তো, আমি জানি না, ডে ম্যাচে হয়তো বল কম ঘুরবে, কি জানি না বলের কি চেহারা ইভেন্চুয়ালি দাঁড়াবে, কিন্তু উইকেট যদি মন্থর হয় রাসেলের কিন্তু কঠিন হবে, কারণ রাসেলের পা শরীর প্রায় যাচ্ছে না দেখে মনে হচ্ছে, ফিটনেসের যে অবস্থা। এবং রাসেলের ফর্ম কিন্তু শুধু আইপিএলে নয়, আমি দেখছিলাম রাসেলের লাস্ট 20টা ম্যাচে ফর্ম, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বিভিন্ন টি20 টুর্নামেন্ট, সেখানে লাস্ট 20-22টা ম্যাচেই কিন্তু রাসেলের রান খুব খারাপ যাচ্ছে। কাজেই রাসেলের কি ফিটনেসের অভাব হলো, কি হলো রাসেলের? কিন্তু একটা সুবিধা আবার বলছি, ডে ম্যাচে হয়তো রাসেল আবার তার পুরনো খ্যাতি ফেরত পাবেন। রাসেল যদি দৌড়তে শুরু করেন তখন কেকেআরকে থামানো কঠিন হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাসেল কি, তিনি, মহেন্দ্র সিং ধোনি, এরা কি অতীতের অ্যালবাম হয়ে গিয়েছেন? রাসেলকে নিয়ে অবশ্যই প্রশ্ন উঠেছে, আজকেও উঠেছে, এবং অনেকেই বলছেন, এর আগের ম্যাচে বলেছিলেন যে যদি রবম্যান পাওয়েলকে একটা সুযোগ দেওয়া হয় রাসেলের জায়গায়। তবে যা খবর আসছে কেকেআর সূত্র ধরে যা বলতে পারি আমরা, সেটা হচ্ছে এটাই যে রাসেলই আস্থা রাখবে। মানে এখন 4টে ম্যাচ হয়তো ফ্লপ, কিন্তু একটা ম্যাচে যদি 20 বলে 50 আসে, তখন আমরাই হয়তো রাসেলের জয়গান গাইবো। তাই ওই একটা জিনিসই মানে আস্থা রাখছে কেকেআর, সেটা হচ্ছে রাসেল। এবং কালকেও না, সেটা তো একটা খুব স্বাভাবিকই, তার কারণ যে রাসেলের বোলিংটা আছে, রাসেলের বোলিংটা থেকে রাসেলকে তো তোমায় রাখতেই হবে, কারণ বোলিংয়ে রাসেল হচ্ছেন কেকেআরের হার্দিক পান্ডিয়া, যে পেসারদের একটা ব্যাকআপ বোলার। রবম্যান পাওয়েল তো আর এসে পেস বোলিং করবেন না, এটা খুব ইম্পর্টেন্ট। মহেন্দ্র সিং ধোনি আরও একজন মানুষ যাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আমার তো নিজের মনে হচ্ছে 43 বছর বয়সে ধোনির আইপিএল খেলার দরকারটা কি? আর মহেন্দ্র সিং ধোনি এমন একজন ক্রিকেটার যিনি বরাবর নিজের টার্মসে খেলেছেন, তিনি নিজের টার্মসে খেলা ছেড়েছেন, যখন টেস্ট ক্রিকেট ছেড়েছেন, যখন ওয়ানডে ক্রিকেট ছেড়েছেন। তিনি এই আইপিএলে নিশ্চয়ই তাকে চেন্নাই সুপার কিংস কর্তারা বারবার বলছেন তিনি থাকলে ব্র্যান্ড ভ্যালু, কিন্তু একটা সময় পর তো থামতেই হবে। তাহলে এখন নয় কেন? বলতে বলতে একটা ছোট বিরতির প্রয়োজন হয়ে গেছে, কোথাও যাবেন না, ভাবতে থাকুন যে ধোনির কি সত্যি খেলা চালিয়ে যাওয়ার, ভক্তদের স্মৃতির ওপর অত্যাচার করার কোনো কারণ আছে? ভাবতে ভাবতে আমরা আসবো ব্রেকের পরে আবার আপনাদের নতুন কোনো বিষয় নিয়ে। একটু ধৈর্য ধরে থাকুন, কোথাও যাবেন না। এলাম বিরতির পর, আপনাদের বলেছিলাম কিন্তু বেশিক্ষণ আটকে রাখবো না, একটু থাকুন, দেখুন ধৈর্য ধরে ছিলেন। আমরা চট করে ফিরে এলাম মহেন্দ্র সিং ধোনিতে। আবার ফিরি। মহেন্দ্র সিং ধোনি আমাকে মনে করিয়ে দিচ্ছেন 96 সালের জাভেদ মিয়াঁদাদের কথা, যখন জাভেদ মিয়াঁদাদকে পাকিস্তান সরকার জোর করে বেনজির সরকার নিয়ে এলো টুর্নামেন্টে ইমরান খানের স্মৃতি মুছে ফেলবে বলে। সেই সময় জাভেদ মিয়াঁদাদ সম্পর্কে প্রথম দুটো ম্যাচে যখন খেলার পর ওয়াসিম আকরাম তাকে চাইছেন না ক্যাপ্টেন, কেউ চাইছে না, কিন্তু সরকার চাইছে। এই অবস্থায় আমাকে একজন পাকিস্তানি জার্নালিস্ট বলেছিলেন যে ছুটির দিনে মিনারি পাকিস্তান দেখতে দেখবেন বেশ কিছু ভিড় হয়, অনেকে থাকে আবাল বৃদ্ধ বনিতা, কিন্তু জাভেদ মিয়াঁদাদের শিরোম, এখন জাভেদ মিয়াঁদাদকে দেখতে যাওয়াটা মিনারি পাকিস্তানে দেখতে যাওয়ার মতো, একটা নিশ্চল একটা কোনো একটা আইকনিক জায়গার সামনে দাঁড়িয়ে থাকা, কিন্তু অ্যাকচুয়াল কার্যকারিতা নেই। এবং তাই দেখা গেল মিয়াঁদাদ ইভেন্চুয়ালি টুর্নামেন্টে খুব একটা কন্ট্রিবিউট করতে পারলেন না, পাকিস্তান কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরুতে হেরে গেল। মহেন্দ্র সিং ধোনি হয়তো জাভেদ মিয়াঁদাদের চেয়েও টি20 ক্রিকেটে, সাদা বলের ক্রিকেটে আরও বড় প্লেয়ার, দুর্ধর্ষ।
আগের দিন যখন তার বাবা মা খেলা দেখতে এলেন আমার কোথাও মনে হয়েছিল যে এবারই হয়তো শেষ, কারণ সচিন টেন্ডুলকারেরও যখন মা খেলা দেখতে এসেছিলেন ওটা তার লাস্ট ম্যাচ ছিল। ইউজুয়ালি মহাতারকারা এইরকম সময়ে তার বাবা মারা যে মাঠে আসার প্রেশারটা সেটা তাও নিতে পারেন, বলেন ঠিক আছে শেষবারের মতো দেখে নাও। কিন্তু ধোনি আবার বলেছেন তিনি নেই খেলতে চান। এটা শুনে খুব আশ্চর্য লাগছে যে যিনি ফিটনেসের জন্যে সৌরভ এবং রাহুল দ্রাবিড়কে বাদ দিয়েছিলেন, যিনি নিজে 100 টেস্ট ম্যাচ না খেলে 90-এর কোটায় চলে গেছেন, যিনি নিজে সময় থাকতে থাকতে সব ক্রিকেট থেকে চলে গেছেন, 2019-এর পর ওয়ানডে ক্রিকেট খেলেননি ভারতের হয়ে, তার হঠাৎ হলোটা কি? কিসের এত তাকে কিসের তাড়া করে বেড়াচ্ছে, এত চাপ দিচ্ছে সিএসকে? জানি না। মহেন্দ্র সিং ধোনি উইকেট কিপিং এখনও দুর্ধর্ষ, হয়তো আবার একটা 20 বলে 60 করে দেবেন, কিন্তু স্মৃতিটা কি থেকে যাওয়া উচিত? মানে অবসর কে কখন নেবে না নেবে একদমই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার ভক্তকুল নিশ্চয়ই চায় যে ধোনিকে নিয়ে কোনো ডিবেটই হবে না। এখন কিন্তু একটা ডিবেটের উপক্রম হয়েছে, খেলা উচিত না ছাড়া উচিত। স্টার পারফর্মাররা, সুপারস্টার পারফর্মাররা এই সময় ছেড়ে দেয়। বলতে বলতে কালকে কুইজের উত্তর দেওয়াটা প্রয়োজন হয়ে পড়েছে। ওই কুইজের উত্তরটা জয়জ্যোতি ঘোষ দেবে, তারপরে আমি আজকের কুইজটা আপনাদের বলবো। একদমই। কালকের যে প্রশ্নটা ছিল যে 2008 সাল থেকে আমরা আইপিএল দেখছি, সৌরভ গঙ্গোপাধ্যায় তার আইপিএল কেরিয়ারে প্রথম যে অর্ধশতরান করেন সেটা কোন দলের বিরুদ্ধে? রাজস্থান রয়্যালস উত্তর, এবং যিনি সঠিক উত্তরদাতা তিনি হচ্ছেন আর্চিত সিনহা, নিউটাউন থেকে তিনি উত্তরটা দিচ্ছেন। অনেক অনেক অভিনন্দন আপনাকে এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোনের তরফ থেকে। আজকে কোনো কোশ্চেন? জয়তি, এরম যদি তুমি সহজতম প্রশ্নগুলো দাও আমি 3টে ম্যাচ উল্টেই দেখে দিতে পারি। আমি এবার এমন একটা প্রশ্ন দিচ্ছি যে প্রশ্নটা আমি ঘেটে দেখেছি উইকিপিডিয়ায় নেই। আচ্ছা বলুন তো যে 1987 রিলায়েন্স কাপের থিম কি ছিল? 1987 রিলায়েন্স কাপের থিম কি ছিল? উইকিপিডিয়ায় পাবেন না, কারণ উইকিপিডিয়া পরিষ্কার দেওয়া নেই। আরেকটা প্রশ্ন বলি, এটা উইকিপিডিয়া পেলেও পেতে পারেন, শিওর নই। সেটা হচ্ছে যে এই দুটো জোড়া প্রশ্নে কাইন্ডলি উত্তর দেবেন। সেটা হচ্ছে যে ভারতের কোন স্টেডিয়ামে, ভারতের কোন ক্রিকেট স্টেডিয়ামে প্রথম খেলা শুরু হলো মনে রাখবেন, এবং সেখানে প্রথম বলে ডিসমিসাল। প্রথম একটা স্টেডিয়াম, প্রথম সেখানে খেলা শুরু হচ্ছে, প্রথম বলে ডিসমিসাল। কোথায়, কবে, কে? জয়জ্যোতি ঘোষ? ভাবছি, ভেবে উত্তরটা দেবো। মানে উইকিপিডিয়া ঘেটে উত্তরটা দেবে? না ভাবছি কি, উইকিপিডিয়া ঘেটে উত্তরটা দেবে। আর কালকের ম্যাচে তুমি গেছিলে আজকে একটা ইয়েতে, তোমার একটা সেমিনার মতন ছিল যেখানে জাহির খান ছিলেন, ঋষভ পান্ত ছিলেন, কি দেখলে বলো? এলএসজির মেজাজটা কিরকম? এলএসজির মেজাজটা, মানে যেহেতু গত ম্যাচ তারা জিতেছে এবং যারা নাকি রান পাচ্ছিলেন না, মিচেল মার্শ হোক, বা মিচেল মার্শ তো পেয়েছেন গত ম্যাচে, এবং অ্যাডেন মার্করাম রান পাচ্ছিলেন না, তিনি রান পেয়েছেন। তাই তাদের বডি ল্যাঙ্গুয়েজটা এটাই যে তারা কিন্তু এই মুহূর্তে ভাবছেন যে টিমটা এখন কিন্তু একটা জায়গায় চলে এসছে। জাহির খান একটা কথা বলেছেন, জাহির খান যেটা বলেছেন যে প্রথম দিকে যখন এতজন বোলার মানে আনঅ্যাভেলেবেল, কে খেলবেন কিছু বুঝতে পারছিলাম না, তখন কিন্তু যারা নতুন বোলার, যারা সেইভাবে নাম করেনি, তাদেরকে একটা কথা বলছিলাম যে এটাই কিন্তু মঞ্চ, মানে চেষ্টা করো টু এক্সেল আন্ডার প্রেশার। যদি তুমি এই মঞ্চটা ছিনিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমাকে মানে রেস্ট অফ দ্য লাইফ আর কিছু ভাবতে হবে না। আর সেটাই করার চেষ্টা করছেন এখানে দিগ্বিজয় সিং। আমরা জানি যদিও তিনি স্পিনার, তবে সেই মানে কথাটা যেটা জাহির খান আজকে বলেছেন সেটা কিন্তু তিনি খুব ভালোভাবে পালন করছেন। আর অপরদিকে ঋষভ পান্ত, যদিও তিনি কুল রয়েছেন কি কুল নন সেটা বোঝা খুব মুশকিল, বাইরে থেকে দেখে যেটা মনে হচ্ছে তিনি একদম কুল, তবে ভেতরে যে চাপে রয়েছেন সেটা বলা বাহুল্য। এলএসজি কি মোহনবাগান জার্সি পড়ছে? এটা পড়ছে না, মনে হয় পড়ছে না, এখনো কিছু বলেনি অফিসিয়ালি, তবে মনে হচ্ছে পড়ছে না। আমি অবাক হব না যদি সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান জার্সি পরিয়ে দেন টিমকে, কারণ তিনি চাইবেন যে দর্শকদের সমর্থনটা পুরোপুরি যেন কেকেআরের দিকে না যায়। মনে রাখবেন কালকে দুপুরবেলা খেলা, কালকে কিন্তু রাত্রিরে খেলা নয়, প্রচণ্ড গরম কলকাতায় এখন, তাই আগের দিন বেশ কিছু সিট খালি ছিল। কালকের ম্যাচে সেইরকম মানে যেরকম চাহিদা থাকে মারাত্মক, কালকের ম্যাচে সেরকম চাহিদা এখনও দেখিনি। তাই এই শোটা শেষ হওয়ার পর আমি জয়জ্যোতি ঘোষের কাছ থেকে 2টো টিকিট নেব, 2টো কমপ্লিমেন্টারি নিয়ে এসছে আমার জন্যে। আর এমনিতে বলি যে এবারের আইপিএলে আবার বলছি যে এখন অবধি সুপারস্টার যারা, তাদের তুলনায় কিন্তু যারা একটু নিচে তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছেন, যেমন শ্রেয়াস আয়ার, যেমন নিকোলাস পুরান, যেমন মিচেল মার্শ, অর্থাৎ যারা তথাকথিত এগিয়ে ছিলেন, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, কি বিরাট কোহলি,
এরা বিরাট কোহলি তো ভালো করছেন, কিন্তু এরম নয় যে বিরাট কোহলিকে আমি প্রথম 5 ব্যাটসম্যানের মধ্যে রাখতে পারবো। সেদিক থেকে একটা বিশাল একটা কি বলবো একটা চেঞ্জ আমরা দেখছি, ব্যাটসম্যানদের একটা চেঞ্জ দেখছি যে যেগুলো ওয়াইড ইয়র্কার বোলাররা প্র্যাকটিস করেন, এত ভালো ফিটনেস এক একজনের, সেই ওয়াইড ইয়র্কারগুলোকে 4-6 মেরে দিচ্ছেন ব্যাটসম্যানরা। কিন্তু আবার বলছে তুলনামূলকভাবে অনেক বেশি এবার আইপিএলটা কম্পিটিটিভ হচ্ছে। অবশ্যই কম্পিটিটিভ হচ্ছে। গৌতমদা, বেশি সময় নেই, একটা ছোট্ট প্রশ্ন এখানে যেটা মানে আমরা শুনতে পেলাম সেটা হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি একটা মন্তব্য করেছেন, মানে তার খেলা নিয়ে তো আলোচনা চলছে, এতক্ষণ আমরাও আলোচনা করলাম, তবে তিনি যে মন্তব্যটা করেছেন খুব সিগনিফিক্যান্ট। তিনি বলছেন তার স্বপ্নের দলে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন, ভিরুকে রাখতে চান। আমি সচিন, ভিরু নিয়ে কিছু কথা বলবো না, সৌরভ গঙ্গোপাধ্যায়কে তিনি তার মানে ড্রিম 11-এ রাখতে চান। আপনি কিছু বলতে চাইবেন? না, প্রথমত ড্রিম 11টা কিসের, লাল বলের না সাদা বলের? সাদা বলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ড্রিম 11-এ রাখা যে কেউ রাখবেন, সৌরভ সচিনের যা রান ওপেনিং পার্টনারশিপে যে কেউ রাখবেন, রোহিত শর্মাকেও যদি রাখি সৌরভকে 3 নম্বরে রাখবেনই। আমি জানতে চাই লাল বলেও রেখেছেন কিনা, তাহলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে। বলতে বলতে আমরা শেষ দিকে চলে এসেছি, কিন্তু মোহনবাগানের ম্যাচ আমাদের ওখানে স্বপন আছেন সল্টলেক স্টেডিয়ামে, সেখান থেকে সরাসরি বলবে। একদমই স্বপন, জানতে চাইছি যে কি মাঠের মেজাজটা, আমরা সবাই জানি মোহনবাগান সমর্থকরা পাগলের মতো গিয়েছিলেন ম্যাচটা দেখতে, ম্যাচের পর তোমার উপলব্ধিটা প্লিজ বলো দর্শকদের জন্য। দেখুন গৌতমদা, আজকে মোহনবাগান ভার্সেস জামশেদপুরে যে দ্বিতীয় লেগে যে ঘরের মাঠে যে ম্যাচটা, একটা গত মরশুমের একটা রিপ্লে বলা যায়, একটা থ্রিলার। আজকে ম্যাচটা একটা থ্রিলার। দেখুন প্রথমার্ধে গোল শূন্য থাকার পরে জেসন কামিংস 51 মিনিটে যখন গোলটা করে এগিয়ে যায়, তখনও ম্যাচ মোহনবাগান যে জিতবে একটা কনফিডেন্স, কিন্তু যত ম্যাচ গড়ায় তত যেন একটা যুব ভারতীর প্রায় 60,000 দর্শকের একটা উৎকণ্ঠা থাকে যে কখন দ্বিতীয় গোলটা হবে। দেখুন একদম অতিরিক্ত সময় 94 মিনিটে দ্বিতীয় গোলটা লালতে আজকে মোহনবাগানে কিন্তু একদম আইএসএল ফাইনালে পৌঁছে গেল তাদের দ্বিতীয় গোলে। এটা গত মরশুমে কিন্তু এই প্রথম লেগে উড়িষ্যা এফসির বিরুদ্ধে পিছিয়ে গিয়েছিল, এবং সেখান থেকে কিন্তু সেই ম্যাচে আবার যুবভারতীতে সেই ফিরতি লিগে কিন্তু জিতেছিল। এবারও কিন্তু সেই গত মরশুমের একদম রিপ্লে। দুরন্ত ম্যাচ। জামশেদপুর এফসি কিন্তু খালিদ জামিল কিন্তু যেটা বরাবরই খেলে, যে আল্ট্রা ডিফেন্সিভ ম্যাচ খেলে, সেই আল্ট্রা ডিফেন্সিভ ম্যাচে কিন্তু মোহনবাগানকে প্রথমার্ধে আটকে রেখেছিল। কিন্তু মনে রাখতে হবে, একটা অ্যাটাকিং টিম, মোহনবাগানের মতো অ্যাটাকিং টিম, যেখানে জেসন কামিংস এবং ম্যাকলারেন দুজন বিশ্বকাপার, এবং তার সঙ্গে পেত্রাতোস, এবং দেখুন সেইখানে এই অ্যাটাকিং কিন্তু সারা ম্যাচ কিন্তু লক্ষণে কিন্তু সামনে রাখা যায় না, সেটা কিন্তু মোহনবাগান আবার প্রমাণ করলো। থ্যাংক ইউ। আজকের মতো স্টেডিয়াম বুলেটিন থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাই ইউএম পরিবেশিত স্টেডিয়াম বুলেটিন, যেখানে গিফট স্পন্সর করেন এক্সপ্রেশন নভেলটিস প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। আজকের মতো বিদায় নিচ্ছি। কেকেআরের কালকের ম্যাচটা যেটা ভীষণ ভাইটাল, মনে রাখতে হবে যে বাকি 10টা ম্যাচের 7টা জিততে হবে, বাকি পড়ে থাকা 10টা ম্যাচের 7টা জিততে হবে। এই ম্যাচটা জিততেই হবে, কারণ আমরা জেনে গেছি যে অন্য ম্যাচগুলো অনেক বড় বড় ম্যাচ যেটা খুব ডিফিকাল্ট, এই ম্যাচটা গুজরাট টাইটান্স 21 তারিখে খেলা আছে, খুব ডিফিকাল্ট ম্যাচ। এই ম্যাচটা অপেক্ষাকৃত সহজ, জিততেই হবে কেকেআরকে। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।